হ্যালো পরীক্ষা স্যার, কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরীক্ষা কিন্তু কাছে আসলো। মেবি জি স্যার। জানুয়ারির লাস্ট ফ্রাইডে পরীক্ষা হওয়ার সম্ভাবনা। এই নভেম্বরের হয়তো শেষ সপ্তাহে তোমার সার্কুলার হবে। জানুয়ারি মাসের হয়তো শেষ শুক্রবার পরীক্ষা হওয়ার বেশি সম্ভাবনা, যদি করোনা পরিস্থিতি এই অবস্থায় থাকে আর কি। আর যদি করোনা পরিস্থিতি প্রকট আকার ধারণ করে তাহলে হয়তো বা চেঞ্জ হতে পারে ডেট। ও স্যার, ঠিক আছে। এই জন্য ওয়ালাইকুম আসসালাম। তাহলে তোমরা সবাই একটু সিরিয়াসলি পড়াশোনা ক্লাস করো। ঠিক ক্লাস আছে পরে স্যার। রেকর্ডিং করেন স্যার, ওটা পরে কোথায় আপলোড করেন? বাবা আবার বলো। ক্লাস পরে এখন রেকর্ড করতেছেন, পরে স্যার কোথায় এটা আপলোড করেন? এটা আপলোড করে তো হলো তোমার এক ওই যে সাদ্দাম স্যারের একটা আছে, গ্রুপ আছে ওইটাতে, তারপরে লাভলু স্যারের একটা আব্দুল আছে, জলিল এসটিএস স্যার এটাতে। এই দুইটাতেই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গ্রুপ তে শোনো, আজকে কি নিয়ে আলোচনা করবো আসসালামু বলো? আলাইকুম। স্যার আজকে রিরাইটিং। রিরাইটিং না, গত সপ্তাহে আলোচনা করলাম। স্যার রিরাইটিং অনেক ব্যাপার আছে স্যার, পার্টস অফ স্পিচ করান। হ্যাঁ, পার্টস অফ স্পিচ একটা ভালো স্যার কথা আজকে বলেছো। পার্টস অফ স্পিচটা আলোচনা। আজকে স্যার একটা স্যার রাইটিং দেন স্যার, ফ্রি হ্যান্ড রাইটিং। রাইটিং তো আসলে এইভাবে হয় না, রাইটিংটা তো অন্যভাবে দেখতে হয়। রাইটিং হয়তো একটা টপিক সম্পর্কে তোমাদের একটু ধারণা দিলাম, সেগুলো সম্পর্কে হয়তো তোমরা লিখলে। এখন বোঝার যে বিষয়গুলো, এগুলো নিয়ে আমরা আলোচনা করি। আর ফ্রি হ্যান্ড রাইটিং গুলো, ফ্রি হ্যান্ড রাইটিং গুলো তোমরা নিজেরাই যে কোনো বিষয় সম্পর্কে আমরা যে প্রতি সপ্তাহে সিলেবাসে দিয়ে স্যার দিতেছি রাইট ফ্রম সেগুলো আ বাস। দেখবে, এবং পাশাপাশি আরো স্যার তোমরা বাসায় প্র্যাকটিস করবে। জি স্যার। রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছি, তার আগে সিম্পল কমপ্লেক্স নিয়ে আলোচনা করেছি, পার্টস ট্রান্সফরমেশন অফ স্পিচ সেন্টেন্স। কোনটা, কোনটা কি পার্টস অফ স্পিচ এটা স্যার একটু দেখান। আচ্ছা আচ্ছা, এটা ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, ভালো কথা বলেছো। এটা একটা ইম্পর্টেন্ট টপিক, যে হাউ টু আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। আমরা এটা নিয়ে একটু আলোচনা করি আর কি। স্যার ফরমেশন অফ ওয়ার্ডস মানে কি? ফরমেশন অফ ওয়ার্ড গুলো তোমার মুখস্থ করতে হবে। সেটা হলো যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। যেমন ব্র্যাকেটে দেওয়া থাকলো যে ধরো পোর, এটাকে বললো ব্র্যাকেটে নাউন, মানে নাউন বানাইতে হবে। তাহলে পোর এটার নাউন কি? পোভার্টি। বললো যে না, পোরের ভার্ব কি? তাহলে ইম্পোভারিশ। বলে এটার অ্যাডভার্ব কি? পোরলি। এই ফরমেশন গুলো তোমার ওই যে মডার্ন অ্যাপ্লাইড বই, তারপরে প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তারপরে তোমার মনে করো যে বেসিক পার্টস অফ স্পিচ। পটেনশিয়াল, এইসব বইগুলোতে ওটা সুন্দর করে দেওয়া আছে। সুপার ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এগুলোতে দেখবো সুন্দর করে দেওয়া আছে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। ওইটা ফরমেশন গুলো তোমাকে মুখস্থ করতে হবে। আর সেম ওয়ার্ড ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এর আগে আলোচনা করেছিলাম, ওইটা তোমরা একটু বুঝা বুঝা পড়বে। আজকে আমরা আলোচনা করি আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। হ্যাঁ, স্যার একটু নিচে লেখেন। স্যার একটু নিচে স্যার লেখেন, উপরে দেখা যে যায় না। গ্রুপগুলো বললেন স্যার, ওই গ্রুপগুলা কি মেসেঞ্জারের গ্রুপ নাকি হোয়াটসঅ্যাপের গ্রুপ? আরে ইউটিউব গ্রুপ, ইউটিউব। আইডেন্টিফাই ক্লাস দ্য কোনদিন করিস নাই? ক্লাস কি আগে করো নাই? এই প্রথম করতেছো? ক্লাস করেন নতুন নতুন এসে ক্লাসে ডিস্টার্ব। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ আমরা আজকে আলোচনা করব। জাস্ট কিভাবে পার্টস অফ স্পিচ আমার আইডেন্টিফাই করতে হয়। আগে আমরা আপনার কলম দে, আমি জানি যে তুই আমার খাতা কলম নিয়েছ। দেখো। হ্যাঁ, আবার বলো। আমার নোট খাতা। সবাই একটু চুপ করো প্লিজ। আচ্ছা, আমি কথা দুপুরবেলা বলো ক্লাস না। করছি, আমি ওই রুমে রাখছি। হ্যাঁ, কথা বলো না, এখন একটু দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি আইডেন্টিফাই নিয়ে আলোচনা করি। ফার্স্টে আমরা দেখে আসলো কিভাবে নাউন আইডেন্টিফাই করব, মানে নাউন বা প্রোনাউন, এই দুইটা আগে ভালো করে দেখে নেই যে কিভাবে ফাইন্ড আউট করা যায় যে এটা নাউন হবে, এটা প্রোনাউন হবে। মানে এটা তো আমরা বুঝবো যে কোনো কিছুর নাম বুঝলে সেটা নাউন হয়, আর নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করি সেটা প্রোনাউন হয়। যে জায়গায় নাউন বসতে পারবে সে জায়গায় প্রোনাউন বসতে পারে। এখন আমি কিভাবে বুঝতে পারবো যে সেন্টেন্সে এই শব্দগুলো নাউন হতে পারে বা এই শব্দগুলো প্রোনাউন হতে পারে? এই নাউন প্রোনাউন তাহলে আমরা আজকে আলোচনা করি হলো হাউ টু আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ, কিভাবে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা যায়। আচ্ছা, এগুলোর জন্য আসলে প্রথম যে দরকার হলো, আমাদের যে পার্টস অফ স্পিচের 8টা ক্লাসিফিকেশন আছে, প্রত্যেকটা ক্লাসিফিকেশনের সংজ্ঞা বা ওগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। তারপরে এগুলো আমি বুঝাই দিলে একদম ক্লিয়ার হবে। জি স্যার। আচ্ছা দেখো, এখন নাউন কি হিসাবে বসে?
একটা জিনিস দেখবা যে হোয়াটস দ্য ফাংশন অফ নাউন। নাউন হলো কোনো সেন্টেন্সের সাবজেক্ট হয় বা সেন্টেন্সের অবজেক্ট হয়, প্রিপোজিশনের সাবজেক্ট বা অবজেক্ট হয়, কিছু কিছু ক্ষেত্রে কমপ্লিমেন্ট হিসেবে বসে। তো এই যে সাবজেক্ট অবজেক্ট এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যেটা নাউন। যেমন ধরো আমি তোমাকে এরকম বললাম যে উই ড্রিঙ্ক ওয়াটার। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো উইটা তো প্রোনাউন, কারণ এটা নামের পরিবর্তে বসছে এবং সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসছে। ড্রিঙ্ক এটা ভার্ব, আর ওয়াটার এটাও তোমার কি, এটাও একটা নাউন। আচ্ছা, এখন তুমি এটা বাক্যের শুরুতেও তুমি যদি এরকম লেখো যে ওয়াটার হ্যাজ নো কালার, ওয়াটার হ্যাজ নো কালার, তাহলে ওয়াটারটাও এখানে নাউন, হ্যাজটা হলো ভার্ব, নোটা হলো তোমার এখানে অ্যাডজেক্টিভ, আর কালার শব্দটা হলো নাউন। অর্থাৎ আমরা আরেকটা জিনিস খেয়াল করব, অর্থাৎ একটা নাউন প্রোনাউন যদি পাশাপাশি থাকে আগেরটা কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেমন ধরো আমি যদি এরকম ভাবে লিখি যে উই রিড ইন শহীদ ক্যাডেট, উই রিড ইন শহীদ ক্যাডেট। এখন উই প্রোনাউন, রিড ভার্ব, ইন প্রিপোজিশন, এগুলো তেমনি বোঝা যায়। এখন শহীদ ক্যাডেট যদি দেখো যে পুরাটা আন্ডারলাইন করা আছে, যেমন উই লিভ ইন ঢাকা সিটি, এরকম লেখা আছে ঢাকা সিটি, উই লিভ ইন ঢাকা সিটি। যদি ঢাকা সিটি পুরাটা আন্ডারলাইন করা থাকে সেই ক্ষেত্রে এটা নাউন হবে এবং এটাকে আমরা বলবো কম্পাউন্ড নাউন। এখন তুমি যখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করবা তোমাকে তো আর লিখতে হবে না যে এটা কম্পাউন্ড নাউন, নাউন তো নাউনই লিখবে। এখন যে বিষয়টা হলো যে শুধু শহীদ যদি আন্ডারলাইন করে, শুধু শহীদ আন্ডারলাইন করলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে এবং পরেরটা নাউন হবে। হ্যাঁ, পরেরটা হবে নাউন। অর্থাৎ হ্যাঁ, দুটি নাউন যদি তোমার পাশাপাশি বসে তাহলে প্রথম নাউনটিকে বলবা অ্যাডজেক্টিভ, পরেরটিকে নাউন। সেটা যদি আলাদা আলাদা আন্ডারলাইন করা থাকে, যেমন উই লিভ ইন টাঙ্গাইল টাউন, ধরো এরকম লেখা আছে যে উই লিভ ইন টাঙ্গাইল টাউন। তো সেই ক্ষেত্রে ধরো শুধু টাঙ্গাইল আন্ডারলাইন করা আছে, এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে, আর টাউনটা সেই ক্ষেত্রে তোমার নাউন হবে। যদি একটি নাউন একটি প্রোনাউন পাশাপাশি বসে তাহলেও তোমার আগেরটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দুইটি নাউন বা একটি নাউন একটা প্রোনাউনও যদি পাশাপাশি বসে সেই ক্ষেত্রেও তোমাকে খেয়াল করতে হবে যে আগের শব্দটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেমন ধরো আমি এরকম বললাম যে হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, হোয়াট ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো। দেখো এখানে হোয়াট আছে, ক্লাস আছে, ক্লাস শব্দটা কিন্তু নাউন, তাহলে নাউনের আগে আসলো হোয়াটটা কিন্তু আমরা বলছি যে ইন্টারগেটিভ প্রোনাউন, কিন্তু এখানে প্রোনাউন হবে না যেহেতু একটা নাউনের আগে বলছে, সো এটা তোমার কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে আমরা কিন্তু দেখলাম যে দুটি নাউন অথবা একটি নাউন একটা প্রোনাউন পাশাপাশি যদি বসে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ হয়, পরেরটি নাউন হয়। সেক্ষেত্রে যদি দুটি আন্ডারলাইন করা থাকে তাহলে তোমরা সেটাকে নাউন করবে। আবার ভার্বের পরে, ট্রানজিটিভ ভার্বের পরেও যদি অবজেক্ট হিসেবে এরকম নামবাচক কোনো শব্দ থাকে সেটা তোমার কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। যেমন ধরো আমি এরকম দিছি যে আই হেট স্মোকিং, আই হেট স্মোকিং, আমি ধূমপান ঘৃণা করি। আই তো প্রোনাউন, ঠিক আছে, হেট এটা ভার্ব বা এটাকে আমরা ভিটি বলতে পারি। ভিটি মানে হলো তোমার ভার্ব অফ ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্বের শর্ট ফর্ম হলো ভিটি, ভার্ব অফ ট্রানজিটিভ। এখন আসলেও কিন্তু স্মোক শব্দের অর্থ হলো ধূমপান করা, এটা কিন্তু ভার্ব, কিন্তু এই যে ভিটি বা ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট রূপে বসছে, এখন এই ধূমপান করাটাই একটা কাজ, এটা একটা নেমিং ওয়ার্ড হিসেবে বসছে, এই জন্য এই ক্ষেত্রে এটাকে দিতে হবে কি, নাউন। নাউন, হ্যাঁ, নাউন হিসেবে ব্যবহার করবা। যেমন আরো খেয়াল করো, আমি যদি ধরো মানে এরকম বলছি, যেমন ধরো আই হেল্প দ্য পুর, আমি গরিবদেরকে সাহায্য করি, এই ক্ষেত্রে হেল্প কিন্তু তোমার কি, ভার্ব। তুমি যখনই দেখবা যে বাক্যে সাবজেক্ট হিসেবে বলছে, আমি এরকম বলছি যে হেল্প কামস ফ্রম দ্য অ্যাবাভ। এখানে একটা যে বিষয় খেয়াল করো, আসলে আমরা কিন্তু নরমালি জানি যে হেল্প শব্দটা হলো ভার্ব,
আই শ্যাল হেল্প ইউ বা আই উইল হেল্প ইউ বা আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছিলাম। আচ্ছা, কিন্তু এই জায়গায় বসছে যে হেল্প কামস ফ্রম দ্য অ্যাবাভ, সাহায্য উপর থেকে আসে। এই হেল্পটা এই কামস ভার্বের সাবজেক্ট হিসেবে পড়ছে, সো এখানে আর এটাকে আমরা নাউন বলতে পারি না, এই ভার্ব বলতে পারি না, আমরা এখানে কি বলবো? নাউন বলবো। কামস হলো তোমার ভার্ব, ফ্রম প্রিপজিশন। আসলে অ্যাবাভ এটাও কিন্তু প্রিপজিশন, আরেকটা প্রিপজিশনের পরে বসার ফলশ্রুতিতে ওইটাও নাউন হয়ে গেছে। ঠিক আছে, এটা তোমার কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে, কারণ প্রিপজিশনের পরে বসছে। স্যার বলছিল প্রিপজিশন যদি বাক্যের পরে বসে অ্যাডভার্ব হয়, প্রিপজিশন যদি বাক্যের শেষে বসে তাহলে অ্যাডভার্ব হয়। হ্যাঁ অ্যাডভার্ব হয়, সেটা ক্ষেত্র বিশেষে। এই যে এখানে আমি যেটা লিখছি আর্টিকেলের পরে আছে না, এটার নাম হলো ডিটাচড প্রিপজিশন, বিচ্ছিন্ন প্রিপজিশন যাদেরকে বলি, মানে কখনো কখনো, সকল ক্ষেত্রেই নয়, সেটা আবার একটু মিনিংটা খেয়াল করতে হবে। যেমন ধরো আমি এরকম লেখাইছি মে আই কাম ইন স্যার, বা এরকম দিছো যে মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি, এরকম দিছো। এই ক্ষেত্রে তোমার এই প্রিপজিশনটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেছে। মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি, কিন্তু আগে যে আমি ইন লিখছি ওইটা কিন্তু তোমার ঠিকই ইনই রয়ে গেছে, প্রিপজিশনই রয়ে গেছে। এটাকে বলা হয় ডিটাচড প্রিপজিশন, মানে কখনো কখনো বাক্যের শেষে সম্পর্কহীন অবস্থায় যে প্রিপজিশন বসে সেটার নাম হলো তোমার কি? ডিটাচড প্রিপজিশন বা বিচ্ছিন্ন প্রিপজিশন। কিন্তু এই জায়গায় খেয়াল করো, মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি, তাহলে ভিতরে কোথায় আসবে, মানে আমি যে জায়গায় আছি তুমি সেই জায়গায় আসতে চাচ্ছ। তাহলে ক্রিয়া সংঘটিত, মানে ক্রিয়ার কাজ যদি কোনো জায়গায় সংঘটিত হয় তাকে আমরা বলি কি? অ্যাডভার্ব অফ প্লেস। এই ক্ষেত্রে এটা কি হয়ে গেছে? তোমার অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেছে, একটা স্থানবাচক অ্যাডভার্ব হয়ে গেছে। আবার আরেকটা জিনিস তোমরা খেয়াল করবা, যে পসেসিভ অ্যাডজেক্টিভ আমরা পড়ছি, মাই, আওয়ার, ইওর, হিজ, হার, এগুলো হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে তুমি যাই বসাও না কেন সেটা কিন্তু নাউন হয়ে যাবে। যেমন ধরো, হ্যাঁ সেটা নাউন হবে। এই দিকে খেয়াল করো, যেমন ধরো আমি একটা বাক্য এরকম ভাবে লিখেছি, একই জিনিস দেখো, আমি হয়তো লিখেছি যে she sat next to me, আমি এখানে নেক্সট আন্ডারলাইন করছি। নেক্সট এর পরে দেখো অবজেক্টিভ ফর্ম আছে, এই নেক্সটটা এখানে প্রিপজিশন হিসেবে বসছে। কিন্তু তুমি যখনই বলবা যে হু ইজ ইওর নেক্সট, হু ইজ ইওর নেক্সট, তোমার পরে কে? হু ইজ ইওর নেক্সট, এই ক্ষেত্রে এই ইউরটা হলো তোমার অ্যাডজেক্টিভ, এটাকে আমরা বলি পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন এরপরে যে তুমি নেক্সট বসাইলা এইটা এখন নাউন হয়ে গেছে। তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ যেগুলো, যেমন মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, এদেরকে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলি। এই পসেসিভ অ্যাডজেক্টিভের পরে তোমার কি বসে? নাউন বসে। আবার আরেকটা জিনিস খেয়াল করো খুব ভালো করে, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়, যে ভার্বের আগে কিন্তু কখনো আর্টিকেল বসে না। ভার্বের আগে যদি আর্টিকেল বসানোর পেজ থাকে সেখানে সাধারণত ক্রস হয়, তাই হয় না? ভার্বের আগে আর্টিকেল বসে না। কিন্তু তুমি দেখলা প্রশ্নপত্রের ভিতরে বা বিভিন্ন বই যখন পড়তে গেলা, তুমি দেখলা যে না ভার্বের আগে টিচার আর্টিকেল ব্যবহার করছে, তাহলে কি বাক্যটা ভুল হয়েছে? না, ভার্বের আগে যখন আর্টিকেল ব্যবহার করবে তখন তুমি মনে করবে এটা আর ভার্ব নাই, এই ভার্বটা নাউন হয়ে গেছে। আমি ধরো তোমাকে এরকম একটা বাক্য দিছি যে your success is a must, তোমার সফলতা অবশ্যম্ভাবী, মানে অবশ্যই তুমি সফল হইবে। আসলে কিন্তু আমরা পড়েছি যে মাস্টটা হলো তোমার কি? মডাল ভার্ব, তাই পড়ছো না? মাস্ট কিন্তু পড়েছে মডাল ভার্ব। আসলে ভার্বের আগে আর্টিকেল হওয়ার কথা না, এখানে দেখো ভার্বের আগে আর্টিকেল বসানো হয়েছে। তাহলে এই মাস্ট এখন আর ভার্ব নেই, এটা তোমার কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। এটা নাউন হয়ে গেছে। যেমন আরো খেয়াল করো, তুমি এরকম বললা যে she gave me, স্যার ওই বাক্যটার অর্থ কি আসে? কোনটা গো? Your success is must. তোমার সফলতা অবশ্যম্ভাবী, মানে তুমি অবশ্যই সফলকামী হইবে। Your success is a must. পরেরটা দেখো, she gave me a look, এখানে আসলে লুক তো কোন জিনিসের প্রতিভা দিকে তাকানো, লুক এট মি, আমার দিকে তাকাও, লুক এট দ্য পিকচার, ছবিটার দিকে তাকাও, লুক এট দ্য ওয়াল, দেওয়ালটির দিকে তাকাও। কিন্তু এখানে বলছে she gave me a look, এই লুকটা যদিও ভার্ব কিন্তু তার আগে দেখো আর্টিকেল ইউজ করা হয়েছে।
তাহলে এখন তুমি ওরে ভার্ব না বলে এখন তুমি কি বলবে? নাউন বলবো। এটাকে নাউন বলবো, মানে সে আমার প্রতি নজর দিল। মেয়ের আবার রাগ করো না, শি দিছি তো, she gave me a look, সে আমার প্রতি নজর দিল। তাহলে এখানে কিন্তু তোমার নজর দিতেই পারে, বুঝো না? একটা হ্যান্ডসাম ছেলে থাকলে বা একটা স্মার্ট মেয়ে থাকলে খুব একটা কিছু না, মানে আমারই কিছু না। যে বিষয়টা খেয়াল করো তোমরা, যে ভার্বের আগে যদি এরকম কখনো দেখো যে আর্টিকেল ব্যবহার করছে, সেক্ষেত্রে মনে করবো এটার ভার্ব নেই। আর একটা মজার বাক্য দেখো, আবার কেউ কারো ক্ষেত্রে প্রয়োগ করো না। ধরো তুমি একটা ডায়লগ দিলা, যে এখন ছেলে মেয়ে যে যারাই দেখ, যেমন এরকম একটা ডায়লগ যদি তুমি দাও, যে ধরো নোবডি ক্যান, স্যার উপরে একটু দেখা যায় না, বেশি করে লিখে নিচ্ছি, নোবডি ক্যান এভার কাউন্ট মাই লাভ ফর ইউ। Nobody can ever count my love for you. তোমার প্রতি যে আমার যে ভালোবাসা, এটা কেউ কোনোদিন গুনতে পারবে না, গুনে শেষ করতে পারবে না, এত ভালোবাসা। Nobody can ever count my love for you. তোমার প্রতি যে আমার অগাধ ভালোবাসা, এই ভালোবাসা কিন্তু কেউ কোনোদিন গুনতে পারবে না। এখন আসলে আমি দেখি যে আই লাভ জরিনা, আই লাভ সকিনা, সেই ক্ষেত্রে কিন্তু লাভ ভার। আই লাভ জরিনা সকিনা বললা, সেখানে কিন্তু তোমার এই লাভটা ভার হয়ে গেছে। কিন্তু বাট এই জায়গায় দেখো, নোবডি ক্যান এভার কাউন্ট মাই লাভ ফর ইউ, কেউ কোনোদিন তোমার প্রতি যে আমার ভালোবাসা, এটা কোনোদিন কেউ গুণে শেষ করতে পারবে না। সেই ক্ষেত্রে এইখানে লাভটা তোমার নাউন হয়ে গেছে। নাউন হয়ে গেছে। তাহলে আমরা দেখবো পসেসিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে, বা ভার্বের পূর্বে যদি কোনো আর্টিকেল থাকে তখন সেটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। নাউন হয়ে যাবে। তাহলে আরেকটা জিনিস, নাউন বা প্রোনাউন একই জায়গায় বসতে পারে। তে এইভাবে নাউন আইডেন্টিফাই করবা বা প্রোনাউন আইডেন্টিফাই। আর এবার আসো ভার্ব। ভার্ব নরমালি এমনি বোঝা যায় যে একটা সেন্টেন্সে ভার্ব কোনো কিছু, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, যাওয়া, হওয়া, খাওয়া ইত্যাদি কাজ করা বোঝাইছে, তাকে ভার্ব বলে। এক কথা হলো ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড। আচ্ছা, এখন কোশ্চেন হইলো যে কিছু কিছু ক্ষেত্র আছে যে নাউনকেই তুমি ভার্ব হিসেবে ব্যবহার করেছো, সেইগুলো তোমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। এখন আমি এরকম ভাবে লিখেছি যে আমরা একটু আগে বলছি যে ওয়াটার, এটা তো নাউন। এখন ধরো তুমি এই বাক্যটাকে এরকম ভাবে ব্যবহার করছো যে আই ওয়াটার the plant. ইন দা গার্ডেন, ওয়াটার দ্য ফ্লাওয়ার গার্ডেন। হ্যাঁ, যাই দাও যে আই ওয়াটার দা ফ্লাওয়ার বা আই ওয়াটার দা গার্ডেন, আমি বাগানটিতে পানি দিই। এখন অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্নটা কি, স্ট্রাকচারটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, তারপরে যদি ওই সেন্টেন্সে অবজেক্ট থাকে সেটা বসবে, আর যদি অবজেক্ট না থেকে এক্সটেনশন মানে অতিরিক্ত কোনো অংশ থাকে সেটা বসাইতে হবে। তো এই ক্ষেত্রে এটা তো প্রোনাউন, ওয়াটারটা কি হিসেবে বসছে এখানে? ভার্ব। আই ওয়াটার ইন দ্য গার্ডেন, আমি বাগানে পানি দিই। এখানে ওয়াটার যদিও নাউন, কিন্তু এই জায়গায় এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। ধরো কোনো কোনো ক্ষেত্রে হয়তো কনজাংশনকে ভার্ব হিসেবে ব্যবহার করো, তুমি হয়তো এরকম বলো না, এই আমতা আমতা করো না বা ইতস্তত করো না, তুমি এরকম ভাবে ব্যবহার করেছো যে বাট মি নো বার্ডস, বাট মি নো বার্ডস। এই প্রথম বারটা হলো তোমার ভার্ব, আর পরের বারটা কিন্তু নাউন। কেন নাউন হইছে? কারণ নোটা হইছে তোমার এখানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, বাট মি নো বার্ডস, আমতা আমতা কইরো না, কিন্তু কিন্তু কইরো না বা ইতস্তত কইরো না আর কি। তো সেই ক্ষেত্রে প্রথম বারটা তোমার কি হয়ে গেল? ভার্ব হয়ে গেছে। আমরা জানি যেমন পেন, এটা নাউন। এখন তুমি এরকম ভাবে বলেছো যে পেন থ্রো দ্য লাইন। স্যার বলো মিটা কি? মি, হ্যাঁ মি, মিটা কি? এটা তো প্রোনাউন, এটা অবজেক্ট হিসেবে বলছে না? হ্যাঁ, অবজেক্ট হিসেবে বলছে, সো এটা হলো তোমার প্রোনাউন। ভালো করে লিখলাম কিন্তু। আচ্ছা, পেন থ্রো দা লাইন, লাইনটি কেটে দাও বা ছত্রটি কেটে দাও। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা সরাসরি ভার্ব দিয়েই শুরু হয়। তাহলে এরকম ক্ষেত্রে আমরা এটা দেখবো যে আসলে পেন এখানে তো আর নাউন হিসেবে বসে নেই, কারণ ভার্বের সাবজেক্টও নেই, তুমি অর্ডার করছো ডু দা ওয়ার্ক, কাজটি করো। ঠিক এরকম ভাবে বলছো যে পেন থ্রো দা লাইন, লাইনটি কেটে দাও বা ছত্রটি কেটে দাও। পেন থ্রো দা সেন্টেন্স, সেন্টেন্সটি কেটে দাও। এই পেন এখন কেটে দেওয়া অর্থে বসছে, সো এটা এখানে ভার্ব হয়ে গেছে। যেমন তুমি আরো তোমার হয়তো বন্ধুকে বললা যে তুমি সিনেমা দেখতে যাবা, যে বুক মি এ টিকেট, অথবা তুমি বললা যে আই উইল বুক
এ সিট ফর ইউ। সিট ফর ইউ, আমি তোমার For you. জন্য একটি সিট বুক করব। বুক করেছি। আই উইল বুক এ সিট ফর ইউ। এখন এই বুক মানে কি বই? এখানে এই না। বই অর্থে বসে নাই, এই বুক জায়গা এখানে দখল করা অর্থে বসছে, দখল। ঠিক আছে না? এখানে কিন্তু জি, দখল স্যার। করা। তাহলে আমরা জানি যে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এটা ফিউচার টেন্স হইছে, সাবজেক্ট উপরে শ্যাল উইল বসছে, তারপর মূল ভার্বের কি হইছে প্রেজেন্ট ফর্ম। এখন তুমি বুক দেখেই চোখ বন্ধ করে লেখা দিলে যে নাউন, তাহলে তো হবে না, ওই সেন্টেন্সটা বারবার পড়তে হবে, কোথায় বসছে কিভাবে বসছে এই জিনিসটা তোমাকে ভালো করে খেয়াল করতে হবে। তারপরে তো আমরা পার্সন স্পিসের নামটা লিখতে পারবো, যেটা নাউন হইছে না ভার্ব হইছে না অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এটসেট্রা যাই হোক। তো এরকম ভাবে ভার্ব ফাইন্ড আউট করতে হবে, যে ভার্বটা আসলে কোথায় বসতেছে কিভাবে বসতেছে সেটা জানতে হবে। আর এটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো তোমাকে সেন্টেন্সের যে প্যাটার্ন, সেন্টেন্সের যে গঠন, এগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। আচ্ছা, আবার ডিস্ট্রাক হলো তোমার কি অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। যত ঝামেলা এই দুইটার মধ্যে, আবার সবচেয়ে সহজ এই দুইটা। তার আগে আমরা আরেকটু আলোচনা করি যে অ্যাডজেক্টিভ জিনিসটা কি। অ্যাডজেক্টিভ হলো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি ইত্যাদি বোঝায় তাকে বলে অ্যাডজেক্টিভ। কিন্তু যদি কোনো ওয়ার্ড নাউন প্রোনাউন বাদ দিয়ে সেন্টেন্সে অন্য কোনো পার্টস অফ স্পিচের এরকম দোষ গুণ অবস্থা বোঝায়, তখন আমরা সেটাকে বলবো অ্যাডভার্ব। এখানে ভালো করে খেয়াল করো, আমি যদি বলি যে স্যার উপরে কি দেখা যায় না? ছেলেটি লম্বা, আচ্ছা, তাহলে আমি যখনই বলবো যে দ্য বয় টল। ইজ টল, এই টল শব্দটা দেখো আসলে কাকে বুঝাইছে? দ্য বয়কে। বয়। এটা হলো একটা নাউন। যখনই নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা বুঝাবে, তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তুমি বললা রহিম হাঁটে, আচ্ছা রহিম হাঁটতাছে, ভালো কথা, রহিম হলো সাবজেক্ট বাক্য, হাঁটা এটা একটা ক্রিয়া, এটা কাজ করা বোঝাচ্ছে, সো এটা ভার্ব। আরেকজনে বললো যে রহিম ওয়াকস স্লোলি, রহিম আস্তে আস্তে হাঁটে। হাঁটে আবার কিভাবে? আস্তে আস্তে। এই যে আস্তে আস্তে শব্দটা, এটা কিন্তু রহিমকে তুমি এরকম যদি লেখো যে রহিম ওয়াকস স্লোলি, স্যার কথা রিপিট। সবাই একটু নোট করে নাও, সুবিধা হবে। রহিম ওয়াকস স্লোলি, রহিম আস্তে আস্তে হাঁটে। আসলে রহিম আস্তে আস্তে এই কথাটা অ্যাপ্রোপ্রিয়েট না হাঁটে আস্তে আস্তে, কোনটা কারেক্ট? আস্তে আস্তে। রহিম আস্তে আস্তে না হাঁটে আস্তে আস্তে? এইটা হলো তোমার ভার্ব। এই শব্দটা এসে এই ভার্বকে বিশেষিত করছে, এই জন্য এটা হয়ে যাবে তোমার অ্যাডভার্ব। মানে যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায়, সেটা হলো অ্যাডজেক্টিভ। আর নাউন প্রোনাউন বাদ দিয়ে সেন্টেন্সে ব্যবহৃত অন্য যে কোনো ওয়ার্ডের এরকম দোষগুণ যদি বোঝায়, তাহলে সেটা চোখ বন্ধ করে অ্যাডভার্ব। তুমি যদি বলো যে মেয়েটি কুৎসিত, তাহলে দ্য গার্ল ইজ আগলি, আগলি শব্দটা অ্যাডজেক্টিভ, এখানে দোষ বোঝানো হয়েছে। আবার বললা যে আমাকে 1 কেজি ওয়েল দাও, তাহলে ওয়েট একটা নাউন, এটার 1 কেজি শব্দটা সেটার পরিমাণ বোঝায়, তাহলে 1 কেজি অ্যাডজেক্টিভ। আমি বললাম ওখানে 5 জন ছেলে দাঁড়িয়ে আছে, কতজন আছে? সংখ্যায় 5 জন, তাহলে ছেলেদের সংখ্যা বুঝাইলো, ছেলেরা তো একটা নাউন, ওটার সংখ্যা বুঝাইলো, তাহলে এটাও অ্যাডজেক্টিভ। আবার আমি বললাম যে মা অসুস্থ, তাহলে মায়ের অবস্থা কি? সে অসুস্থ আছে, মাই মাদার ইজ ইল, তাহলে ইল শব্দটা মায়ের অবস্থা বর্ণনা করে, তাহলে ইল শব্দটা তোমার কি? অ্যাডজেক্টিভ। বিষয়টা আমাকে খেয়াল করতে হবে, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। আর অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব ম্যাক্সিমাম ক্ষেত্রে খেয়াল করবা একটা সেন্টেন্সকে ভার্বকে বিশেষিত করবে, অথবা কোনো অ্যাডজেক্টিভকে বিশেষিত করবে, অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করবে। যেমন একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি যদি এরকম ভাবে লিখি যে হি ইজ হ্যাপি, তাহলে এই হ্যাপি শব্দটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, কারণ এই হ্যাপি শব্দটা এই ব্যাটা হলো প্রোনাউন, ওয়াইসে এই প্রোনাউনকে বিশেষিত, এই জন্য এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ। তাই হয়েছে না? জি স্যার। এখন আবার আরেকজন এসে বলল যে হি ইজ মাচ হ্যাপি, হ্যাপি আবার কেমন হ্যাপি?
মাছ হ্যাপি মাছ হ্যাপি এই বেটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ তাই না হ্যাপি জি, শব্দটা স্যার। কিন্তু অ্যাডজেক্টিভ এখন মাছ সে অ্যাডভার্ব সুখী মাছ। আবার কেমন সুখী মাছ এই মাছ শব্দটা এসে Adverb. কাকে বিশেষিত করতেছে তাহলে এই Adverb. মাছ শব্দটা কি অ্যাডভার্ব ও এসে কাকে বিশেষিত করলো একটা অ্যাডজেক্টিভকে Happy কে। বিশেষিত করছে আরেকজন এসে বলতেছে যে হি ইজ সো মাচ হ্যাপি তাহলে দেখো এই বেটা হলো অ্যাডজেক্টিভ এইটা এসে ওকে বিশেষিত করলো মানে এই মাছটা এসে অ্যাডজেক্টিভকে বিশেষিত করছে ও হলো অ্যাডভার্ব এই সো এই বেটা এসে আবার এই অ্যাডভার্বকে বিশেষিত করছে সো এটাও Adverb. অ্যাডভার্ব একটা এটাও সেন্টেন্সে অ্যাডভার্ব সাধারণত কোনো ভার্বকে বিশেষিত করে অথবা কোনো অ্যাডজেক্টিভকে বিশেষিত করে অথবা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে এটা খুব ভালো করে খেয়াল করতে হবে যখনই তুমি দেখবা যে নাউন বা প্রোনাউনকে বিশেষিত করছে চোখ বন্ধ করে সেটা অ্যাডজেক্টিভ আর নাউন প্রোনাউন বাদ দা যখন অন্য পার্সন স্পিচকে বিশেষিত করবে তখন তুমি বলবা এটা অ্যাডভার্ব এখন একই ওয়ার্ড দ্বারা পার্থক্যটা আসলে দেখো যে কিভাবে এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের মধ্যে আমি ফাইন্ড আউট করতে পারি তুমি যদি বলো হি ওয়ার্কস হার্ড এই ক্ষেত্রে হার্ড শব্দটা কি Hard. Adverb. Sorry, adjective. Adjective. অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ Adjective. না স্যার অ্যাডভার্ব এই এলোমেলো হয়ে গেছে, দেখছো এই যে না স্যার অ্যাডভার্ব রাইট অ্যাডভার্ব কারণ হি ওয়ার্ক মানে কাজ করা পরিশ্রম করা হি ওয়ার্কস হার্ড এই বেটা হলো তাহলে ভার্ব আর ভার্বকে বিশেষিত করছে না এইজন্য কিন্তু তুমি যদি বলো তার কাজে হি ইজ এ ধরনটা কঠিন সেটা হার্ড ওয়ার্কিং পারসন এই ক্ষেত্রে আবার আমি সেই হার্ড আন্ডারলাইন করছি এই যে হার্ড ওয়ার্কিং Adverb. এই ক্ষেত্রে হলো অ্যাডজেক্টিভ সে কেমন পারসন কারণ এই হার্ড আইসা এই বেটাকে আগের হার্ড এই ভার্বকে বিশেষিত করছে কিন্তু পরের হার্ড এই প্রোনাউনকে বিশেষিত আপনার ডর লাগলে নিয়ে যান আবার যখন খেয়াল করো পারসন নাউন আবার I have much money. I have much money. এখানে much শব্দটা কি? I have much. Adjective. আর অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ভালো করে খেয়াল করো অ্যাডজেক্টিভ স্যার মানে সঠিক হয়েছে রাইট অ্যাডজেক্টিভ এর কারণ হলো দেখো জি স্যার মানি শব্দটা হলো নাউন তাই না ওই বেটা নাউনের জি, আগে স্যার। বসছে বলতেছে আই হ্যাভ আমার আছে কি আছে মাচ মানি অনেক টাকা তাহলে মানিটা যেহেতু নাউন নাউনকে বিশেষিত করছে আর মানে কি অ্যাডজেক্টিভ হয়ে গেল তাহলে এই বেটা হয়ে গেল তোমার অ্যাডজেক্টিভ হ্যাঁ অ্যাডজেক্টিভ কিন্তু তুমি যদি বলো হি ইজ মাচ হ্যাপি এইবার এই একই মাছ আন্ডারলাইন করছি কিন্তু এখানে আমাকে বলতে হবে এই বেটা হলো অ্যাডভার্ব কারণ কি? এই যে কারণ হলো এইটা কারণ এই বেটা হলো এবারে অ্যাডজেক্টিভ ঠিক আছে না জি জি স্যার স্যার আবার যেমন খেয়াল করো আমরা যেমন ডিগ্রিতে পড়েছি যে গুড বেটার বেস্ট না গুড আর গুডেস্ট না স্যার গুড গুড বেটার বেস্ট কন্ট্রোলার বলে এটা আবার সুপারলেটিভ করো না দেন হ্যান্ডসামেস্ট হ্যাঁ আমি যদি বলি যে আই এম বেটার দেন ইউ আমি তোমার চেয়ে ভালো এই বেটারটা কি Adjective. হ্যাঁ অ্যাডজেক্টিভ কারণ ও এসে কি করলো ওই বেটা এই প্রোনাউনকে বিশেষিত করছে এখানে তোমার বেটারটা কিন্তু অ্যাডজেক্টিভ ঠিক আছে কিন্তু তুমি যখনই বলবা যে হি নোজ বেটার দেন আই হি নোজ বেটার দেন আই এবার এই বেটার কিন্তু আর অ্যাডজেক্টিভ নাই
এটা অ্যাডভার্ব হয়ে গেছে। অ্যাডভার্ব হয়ে গেছে। হ্যাঁ, কেন হইছে দেখো, হি নোজ, এটা ভার্ব, তাই না? হি নোজ, সে জানে। কেমন জানে? হি নোজ বেটার, সে ভালো জানে। তাহলে এই বেটার এই শব্দটা এসে এই নোজ ভার্বকে বিশেষিত করছে। যেহেতু ভার্বকে বিশেষিত করছে, তাহলে এখানে কি হয়ে গেছে? এইবার অ্যাডভার্ব হয়ে গেছে। আরেকজন যদি এসে বলে বেটার ইউর কন্ডিশন, তোমরা অবস্থার উন্নতি করো, বা আই উইল বেটার মাই কন্ডিশন, আমি আমার অবস্থার ভালো করব, তখন বেটার কি হবে? ভার্ব। তাই না? যদি কেউ বাক্যটা এরকম ভাবে দিল যে ধরো ইউ ট্রাই টু বেটার ইউর কন্ডিশন, ইউ শুড বেটার ইউর কন্ডিশন, এরকম একটা বাক্য দিল, ইউর কন্ডিশন, ইউ শুড বেটার ইউর কন্ডিশন। তাহলে এই বেটার এখানে কি হিসাবে পড়ছে? ভার্ব হিসেবে পড়ছে, কারণ এটা যে মডেল ভার্বের পরে পড়ছে। এই ক্ষেত্রে এই বেটারটা হলো প্রিন্সিপাল ভার্ব। আবার আরেকজনে বলতাছে যে রেসপেক্ট ইউর বেটারস, রেসপেক্ট নাউন বেটারস, তোমার বড়দের শ্রদ্ধা করো। এবারে ওই যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে বসছে, এই ব্যাপারটা নাউন হয়ে গেছে, কারণ এই ইউরটা হলো তোমার পসেসিভ অ্যাডজেক্টিভ। একটু আগে আমরা বলেছি যে পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যাই বসো সেটা কি হয়ে যাব? নাউন হয়ে যাবে। নাউন। তাহলে আমি যখন আইডেন্টিফাই করতে যাব, আমাকে কিন্তু পুরো সেন্টেন্সটা দেখে তারপর আইডেন্টিফাই করতে হবে, বারবার পড়ে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, আবার দেখো প্রিপোজিশন, সহজ বিষয়। নরমালি প্রিপোজিশন গুলো সাধারণত আমাদের মুখস্থই থাকে, যে ইন, অন, টু, এগুলো তো আমরা নরমালি ইউজ অফ প্রিপোজিশন করেছি, সেই ক্ষেত্রে আমাদের মুখস্থের বিষয়। এখন ইন থাকলেই তুমি লিখবা প্রিপোজিশন, তা তো হতে পারে না। তুমি যদি এরকম বলো যে ইন দা শার্ট, তুমি অর্ডার করতেছো, ওই যে শার্ট ইন করে না, প্যান্টের মধ্যে ঢুকাই দেয়, হ্যাঁ? তুমি অর্ডার করতেছো ইন দা শার্ট, শার্টটা ইন করো। এখন এই ইন কি আরো প্রিপোজিশন আছে? ভার্ব হয়ে গেছে। কারণ আমি জানি প্রিপোজিশন যদি তুমি করতে চাও, তাহলে একটা নাউনের আগে বসানো লাগবে, তার পূর্বে আরেকটা নাউন থাকতে হবে, ওই দুইটার মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে, তাহলে তো প্রিপোজিশন হবে। তুমি যদি এরকম ভাবে লেখো যে হি ইজ ইন দা রুম, সে কক্ষের ভিতরে, এইবার দেখো এই বেটা হলো নাউন, এই নাউনের পূর্বে তোমার এখানে বসাইছো প্রিপোজিশন, তার আগে আরেকটা প্রোনাউন আছে, ও আইসা এই দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করছে। হি এবং দা রুম, একটা নাউন একটা প্রোনাউনের মধ্যে সম্পর্ক স্থাপন করছে কে? ইন। এই ক্ষেত্রে বেটা তোমার প্রিপোজিশন হয়েছে। কিন্তু তুমি ওখানে অর্ডার করেছো ইন দা শার্ট, শার্টটা ইন করো, তো এখানে তো প্রিপোজিশন হতে পারে না, ওই ক্ষেত্রে কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে। আবার আরেকজনে বললো যে স্যার, স্যার লিখে ফেলছি, যাই ধরো স্যার আই এম reading the use of in. Sir, I am reading adverb the use of in. আমি in এর ব্যবহার করতেছি। নাউন। নাউন এই যে প্রিপোজিশনের পরে বসছে, তাহলে এটা নাউন হয়ে গেছে। I am reading the use of in, এই ক্ষেত্রে তোমার ইনটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। এখন ওই খালি ইন, অন, টু এগুলো আমরা মুখস্থ করছি যে এগুলা প্রিপোজিশন আইডেন্টিফাই করা খুব সহজ। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার একটু চিন্তা করে দেখতে হবে আসলে বসছে কোথায় বা কিভাবে বসছে একটা সেন্টেন্স, সেই ব্যবহার দেখে কিন্তু তোমাকে বলতে হবে যে, কারণ একটা প্রিপোজিশনের আগে যদি আরেকটা প্রিপোজিশন থাকে তাহলে কিন্তু পরের প্রিপোজিশনটা নাউন হয়ে যায়। তুমি বললা যে আই এম রিডিং দ্য ইউজ অফ, আমি অফ এর ব্যবহার করতেছি, ঠিক আছে না? বাক্যটা তুমি এরকম লিখেছো যে I am reading the use of, আমি অফ এর ব্যবহার করছি। এখন যখনই পাশাপাশি বসাইছো তখন এই বেটা কি হয়ে গেছে? স্যার রেসপেক্ট ইওর বেটার, সেখানে ইওর কি পাইছিলা? এতক্ষণ বলতেছো রেসপেক্ট ইওর বেটার, ইওর কি? ওটা পসেসিভ অ্যাডজেক্টিভ না, যে মাই, আওয়ার, ইওর, হিজ, হার, এগুলা তো পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন পসেসিভ অ্যাডজেক্টিভ নামে তো আর কোনো পার্টস অফ স্পিচ নেই, তো তোমাকে ইউর আন্ডারলাইন করে যদি বলে হুইচ টাইপ অফ পার্টস অফ স্পিচ, অন দ্যাট টাইম ইউ হ্যাভ টু সে দ্যাট ইটস ওয়ান কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ।
যেটা এটা কোন ধরনের পার্সেস এটা অ্যাডজেক্টিভ। তোমাকে আর কিন্তু বলতে হবে না যেটা পসেসিভ অ্যাডজেক্টিভ, তা বলার আর কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আবার তাহলে ইনের ব্যবহারগুলো একটু খেয়াল করো ভালো করে। স্যার আবার ওই যে যদি বলে হুইচ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, না এরকম বলবেন না। তোমার যেটা হয় যেমন ক্যাডেট পরীক্ষা যখন দিতে যাবা ইনশাআল্লাহ, তখন ফার্স্ট 1 নাম্বার কোশ্চেনে দেখবা লেখা আছে যে রিড দ্য কম্পোজিশন কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য কোশ্চেনস বিলো। একবারে প্রশ্নের শুরুতেই এইটাই ফার্স্ট ইংলিশ, যখন তোমার মনে করো যে সকাল শিফট ইংলিশ হবে আর কি, সকালে তো ইংরেজি আর সাধারণ জ্ঞান। 1 নাম্বার কোশ্চেনই হইল রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি এন্ড অ্যানসার দ্য কোশ্চেনস বিলো। জিনিসের প্যাসেজ একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, এই অনুচ্ছেদটা খুব যত্ন সহকারে পড়ে নিচে প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার করো। যদি 5টা প্রশ্ন দেয় তাহলে 5 নাম্বার দিবে, 3টা প্রশ্ন দিলে পরে তাহলে 6 নাম্বার দিবে 1 নাম্বার কোশ্চেন। যদি পার্সেস পিস দেয় তাহলে 2 নাম্বার কোশ্চেনে লিখবে রিড দ্য প্যাসেজ এগেইন এন্ড নেম দ্য আন্ডারলাইনড ওয়ার্ড অফ দ্য পার্সেস পিস। ওই প্যাসেজের মধ্যে পড়তে যে দেখবা 5টা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, ওইটা কোনটা কোন ধরনের পার্সেস পিস। সেক্ষেত্রে তো তোমাকে দিবে না যে ক্লাসিফাই দ্য অ্যাডজেক্টিভ বা ক্লাসিফাই দ্য প্রোনাউন, ক্লাসিফাই দ্য নাউন, এগুলো আসবে না। এত ডিফিকাল্ট কোশ্চেনের মধ্যে যায় ওরা, শুধু জাস্ট ফাইন্ড আউট এরকম প্যাসেজ থেকে চায়। আর কখনো যদি প্যাসেজ থেকে না চায় সেই ক্ষেত্রে স্বতন্ত্রভাবে হয়তো 3টা সেন্টেন্স বা 5টা সেন্টেন্স দিয়ে দেয়, সেই ক্ষেত্রে 5টা ওয়ার্ড আন্ডারলাইন করলো যেটা কোনটা কোন ধরনের পার্সেস পিস, এর উপরে লেখা থাকবে তখন আইডেন্টিফাই দ্য পার্সেস। তোমাকে আর ক্লাসিফাই লিখতে হবে, জাস্ট তুমি শুধু পার্সেস পিসের নামটা লিখে দিবে। ক্লাস করবি না? আচ্ছা, এরপরে দেখো আরেকটা জিনিস খেয়াল করো, যেমন যে দেয়ার বলি, এই একটা আছে ইন্ট্রোডাক্টরি ইট বা দেয়ার, এটা ব্যবহার তো জানাই আছে পার্সোনাল ভার্বে করতে, আর দেয়ারটা হইলো মূলত অ্যাডভার্ব। আর যখন দেয়ার দ্বারা বাক্য শুরু হয় পরের নাউন অনুযায়ী কিন্তু দেয়ারের পরে ভার্ব বসে। যখন তুমি এরকম বলবা যে there is no fish in the pond, there is no fish in the pond, এই ক্ষেত্রে যখন দেয়ারটা আন্ডারলাইন করবে, এই দেয়ারটা কিন্তু অ্যাডভার্ব। এটাকে ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব বা ইন্ট্রোডাক্টরি দেয়ার বা সূচনামূলক দেয়ার বলা হয়। এই দেয়ারের স্বতন্ত্রভাবে কোনো অর্থ হয় না, মানে ক্রিয়ার কাজ যদি কোনো জায়গায় সংঘটিত হয় সেই ক্ষেত্রে বাক্যটা তোমার দেয়ার দিয়ে শুরু করতে হয়। এখন তুমি যদি আবার মুখস্থ করে বসো যে দেয়ার মানেই অ্যাডভার্ব, তা কিন্তু হবে না। এখন আমি তো বাক্যটা আবার ঘুরাই দিতে পারি, এখন তুমি মুখস্থ করলে হেয়ার স্যার তো ক্লাসে পড়াইছিল সেন্টেন্সটা কোনো ক্রিয়ার কাজ কোনো জায়গায় সংঘটিত হলে দেয়ার অ্যাডভার্ব, অত চিন্তা করার টাইম নাই, মানে দেয়ার মুখস্থ করলে দেয়ার অ্যাডভার্ব। কিন্তু আমি ধরো বাক্যে প্যাচ মেরে দিছি যে হি, ধরো এরকম ভাবে দিছি হি কামস হেয়ার ফ্রম দেয়ার। এখন দেখো কি বেজাল, এখন কি বলো? নাউন। গুড, এখন বলতে হবে নাউন। এখন কি বলবা? নাউন, কারণ তার আগে একটা প্রিপোজিশন। যাই বসাও প্রিপোজিশনের পরে যখনই থাকবে, পসেসিভের পরে যখনই থাকবে তখন মনে করবে সেটা নাউন হয়ে গেছে। এই ক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে, ভার্বালস পড়াইছিলাম মনে আছে কি? ইনফিনিটিভ পার্টিসিপল ক্রিয়া, ডাবল পার্সেস, মনে আছে? হ্যাঁ, যদি ইনফিনিটিভ আন্ডারলাইন করে তোমাকে বলে যে পার্সেস পিস আইডেন্টিফাই করো, ইনফিনিটিভ যদি দেয় তাহলে বলবা নাউন, জিরান্ড আন্ডারলাইন করলেও নাউন, পার্টিসিপল আন্ডারলাইন করলে অ্যাডজেক্টিভ। যখন আমি বলছি যে টু লাই ইজ সিন, মিথ্যা বলা পাপ, এই ইজ ভার্বের সাবজেক্ট হইছে টু লাই। এখন আমরা তো পড়ছি যে আসলে টুটা তো ইনফিনিটিভ, এখন শালার বেটা দিছে এটা কোন ধরনের পার্সেস পিস, তাহলে তো তোমার প্রশ্ন মিলল না। স্যার পরে চলে ইনফিনিটিভ, আর এই বেটা ইনফিনিটিভ আন্ডারলাইন করে বলতাছে কোন ধরনের পার্সেস পিস, যে তুমি মনে করবা যে এটাও হলো তোমার একটা নাউন। হ্যাঁ, এটা নাউনের মধ্যে পড়বে। আচ্ছা, আবার ধরো জিরান্ড যদি আন্ডারলাইন করে, যেমন এরকম বলছো স্টপ লাইং, মিথ্যা বলা বন্ধ করো, এখানে তো আসলে লাইংটা জিরান্ড, তাহলে এটাও যদি তোমাকে বলে যে এটা কোন ধরনের পার্সেস পিস, তুমি বলবা নাউন। তাহলে কোন সেন্টেন্সে যদি ইনফিনিটিভ অথবা জিরান্ড আন্ডারলাইন করে বলে যে এটা কোন ধরনের পার্সেস পিস, তখন তুমি লিখবা এগুলো নাউন। তারপরে যদি কেউ আবার চালাকি করে বলে যে বেটা বলতো কোন ধরনের নাউন, নাউনের তো আবার ক্লাসিফিকেশন আছে, তাহলে এগুলো হলো মূলত তখন অ্যাবস্ট্রাক্ট নাউনের পর্যায়ে যাবে। কি নাউন হবে?
অ্যাবস্ট্রাক্ট abstract নাউন আর যদি পার্টিসিপল তাহলে আইডেন্টিফাই ভার্বাল করে নাউন কোনটা হবে? ভার্বাল নাউন হয় বেটি স্যার, মনে কি হয় শব্দ আছে? ভার্বাল যখন পড়াইছি তুই ঘুমাইছিলি না আইএনজি যুক্ত ভার্বের পূর্বে দি এবং পরে যদি অফ থাকে সেটা হলো ভার্বাল নাউন ধরো আমি এরকম বাক্য লিখেছি যে ওয়ালাইকুম আসসালাম। না দা স্যার পার্টস অফ স্পিচের ক্ষেত্রে কোনটা হবে? দ্য রিডিং অফ নিউজপেপার আর রিডিং হইলো ভার্বাল নাউন ইজ মাই হবি এই যে আইএনজি যুক্ত রিডিং হলো ভার্বের আগে ভার্বাল নাউন দিয়ে এবং পরে অফ থাকলে এটাকে বলা হয় ভার্বাল নাউন আর নাউনের ক্লাসিফাই করতে গেলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন ঠিক আছে কোন ধরনের নাউন হবে অ্যাবস্ট্রাক্ট নাউন আর আইএনজি যুক্ত ভার্বের আগে দি এবং পরে অফ থাকলে তাকে আমরা কি বলবো ভার্বাল নাউন বলবো এখন তোমার মনে করো যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করছে তুমি তো ভার্বাল নাউন লিখলে কামাবো না তোমার নাউন তো নাউনই লিখতে হবে আচ্ছা আবার খেয়াল করো কনজাংশন কনজাংশনগুলো কিন্তু সমজাতীয় দুটি ওয়ার্ড দুটি ক্লজ অথবা দুটি সেন্টেন্সকে জয়েন করে যখন দুটি সেন্টেন্সকে বা দুটি ওয়ার্ডকে বা দুটি ক্লজকে যুক্ত করার ক্ষেত্রে ব্যবহৃত হবে তখন ওরা কনজাংশন একটু চিন্তা করে লিখতে হবে তুমি যদি বলো যে হি ইজ পোর বাট অনেস্ট এই ক্ষেত্রে বাটটা কি এই ক্ষেত্রে বাট কনজাংশন প্রিপজিশন কে বলে হি ইজ পোর বাট অনেস্ট বাক্যটা এটা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স মনে আছে সিম্পল কমপ্লেক্স পাইছি না এটা কম্পাউন্ড সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সে দুই বাক্যটা এরকম ছিল যে হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট এরকম ছিল বাক্যটা তাই না কিন্তু আমরা দেখাইছি যে কি যে কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম বাক্যের সাথে দ্বিতীয় বাক্যের যতটুকু মিল যাবে ততটুকু আমরা বাদ দিয়ে দিব ততটুকু বাদ যায় এটা শুধুমাত্র কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে হি ইজ পোর বাট অনেস্ট এখানে মূলত বাক্যটা ছিল এরকম হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট এই দুটি সেন্টেন্সকে বাট যুক্ত করছে এই ক্ষেত্রে বাট হলো তোমার কি কনজাংশন উপরে তো লিখছি এই ক্ষেত্রে বাট কনজাংশন তবে হ্যাঁ কি জানি প্রিপজিশন বললা বাট প্রিপজিশনও হয় ভালো কথা বলছো বাট যখন ব্যতীত অর্থ প্রকাশ করবে কি অর্থ প্রকাশ করবে ব্যতীত তখন বাট কিন্তু আর কনজাংশন হবে না যেমন ধরো আমি বাক্যটা এরকম ভাবে দিয়েছি তোমাকে আই ক্যান নট বাট লাভ হ্যাঁ ওইটাও হবে অথবা আরো সহজ বাক্য দাও যে none but Allah can help us হ্যাঁ can help us আল্লাহ ব্যতীত আমাদের অন্য কেউ সাহায্য করতে পারে না এই ক্ষেত্রে বাট কিন্তু দুটি সেন্টেন্সকে জয়েন করেনি করছে কি না এখানে বাটটা কি অর্থে প্রকাশ করছে ব্যতীত অর্থ বাট যখন ব্যতীত অর্থ প্রকাশ করবে তখন বাট তোমার কি হয়ে যাব প্রিপজিশন আবার একটু আগেই কিন্তু বললাম যে বাট হি নো বার্ডস আমতা আমতা করো না একটু আগে পড়াইলাম না কিন্তু এই ক্ষেত্রে ভার্ব কি এটা তো অর্ডার করছে এটা ভার্ব হয়ে গেছে আবার পরের বেটা কি হয়ে গেছে পরের বেটা নাউন হয়ে গেছে নিয়ে তুমি মুখস্থ করবা এই মুখস্থ করে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করা যাবে এটা ভালো করে পড়তে হবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ক্লাসিফিকেশন সুন্দর করে মুখস্থ করে বুঝে বুঝে পড়ে তারপর সেন্টেন্সটা বারবার পড়ে তুমি নাম লিখতে পারবে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ এতই সোজা গ্রামারের মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট টপিক হলো তোমার এই পার্টস অফ স্পিচ আর এটা পড়ে জীবনে কোনদিন শেষ করা যাবে এন্ড তুমি যদি বাক্য মুখস্থ করে আসো যে বাট পেলো তোমার কনজাংশন এন্ড স্যার তোমারে দিছে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস তাহলে বাট কনজাংশন দিলে রাইট হবে এখানে বাট প্রিপজিশন আবার আরেকজনে মুখস্থ করে গেছে বাট প্রিপজিশন কিন্তু এখানে টিচার দিয়া দিছে বাট মিন ওভার তাহলে তো বাট ভার্ব হয়ে গেছে বা পরে বাট আন্ডারলাইন করছে তো নাউন হয়ে গেছে তোমাকে দেখতে হবে যে আসলে কোথায় পড়ছে কিভাবে পড়ছে সেই অনুযায়ী তোমাকে নামকরণ করতে হবে আচ্ছা আবার দেখো তাহলে আমরা দেখবো যে আসলে কনজাংশন কি কনজাংশন হলো সবসময় যে আরেকটা প্যাস এখানে আছে যে সমজাতীয় দুটি ওয়ার্ড ক্লজ বা সেন্টেন্সকে যুক্ত করে এখন ধরো আমি যদি সমজাতীয় যুক্ত না করি তাহলে কিন্তু আমার বাক্য হবে না তুমি এরকম লেখছো যেমন কারেকশনের মধ্যে খেয়াল করো আমি এরকম দিছি যে লেট ইউ এন্ড আই গো টুগেদার বাক্যটা কি হয়েছে না
আচ্ছা তাহলে আমাকে বলো কি ভুল হয়েছে এবং কেন ভুল আচ্ছা আই এর জায়গায় কেন হবে? কাছে লেটে পরে অবজেক্ট বসে ও থ্যাংক ইউ। হ্যাঁ, লেট হইলো ভিটি। ভিটি মানে জানি কি? ভার্ব অফ ট্রানজিটিভ। অনেক ভার্ব অফ ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে বেটা বসে হইলো কি? অবজেক্টিভ ফর্ম। আর ইউর তো দুই চেহারা একই, আর সাবজেক্টিভ ফর্ম যা অবজেক্টিভ ফর্ম তাই না? জি স্যার। এখানে এই ট্রানজিটিভ ভার্বের পরে বসছে দেখে আমরা বুঝতে পারছি ইউটা এখানে অবজেক্টিভ ফর্ম। আমরা তো কনজাংশনের সংজ্ঞা পড়ছি যে কনজাংশন সব সময় সমজাতীয় দুটি ওয়ার্ড অথবা দুটি সেন্টেন্স বা দুটি ক্লজকে যুক্ত করে। তাহলে তো আমার সমজাতীয় হইলো না, এটা হলো অবজেক্টিভ ফর্ম, এটা হলো তোমার সাবজেক্টিভ ফর্ম, তাহলে কিন্তু সমজাতীয় হয় নাই। এই জন্য কিন্তু বাক্যটা আমার ভুল হয়েছে এই জায়গায়। তাহলে আমি এখানে কি লিখবো? মি। তাহলে কিন্তু তোমার বাক্যটা সঠিক হবে। তাহলে আবার মুখস্থ করলেও হবে না, যে আসলে দেখতে হবে যে কোথায় ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি, তারপরে তো আমরা নামকরণ করব। কনজাংশন বুঝতে পারছো? জি স্যার। আবার ইন্টারজেকশন, এটা আবার একটা সুবিধা আছে, কারণ ওর শেষে একটা লেজ লাগাই না থাকে, একটা চিহ্ন দেওয়াই থাকে। ওই চিহ্ন দেখে তুমি বুঝতে পারবা, লেখা আছে যে এলাস, এই যে বিশেষসূচক চিহ্ন মেরে দিছে, এটা দেখে বুঝতে পারবো এটা ইন্টারজেকশন। এলাস, আই এম আন্ডার, হাই, আমি শেষ। তাহলে বিশেষসূচক চিহ্ন দেখে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা কি হয়ে গেছে? ইন্টারজেকশন হয়ে গেছে। ইন্টারজেকশন কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সেগুলা তোমাদের ক্ষেত্রে আসবে না, এগুলা খুব ডিফিকাল্ট টপিক। যেমন ধরো এরকম দিল যে ওয়েল, কমা ব্যবহার করছে, ইউ মে গো। ধরো তুমি বসের কাছে অর্ডার চাইতেছো, স্যার আমি বাইরে যাব, আমি বাইরে যাব, সে দিতে মানে তোমাকে অনুমতি দিবে না। একসময় সে বিরক্ত হয়ে বললো যে বেশ ঠিক আছে তুমি যাও, ওয়েল ইউ মে গো। এখন কিন্তু আমি এখানে বিশেষসূচক চিহ্ন ব্যবহার করি নাই, কমা ব্যবহার করি। এরকমও যদি ব্যবহার করে এই ব্যাটাও কি হয়ে যাব? ইন্টারজেকশন হয়ে যাবে। ইন্টারজেকশন হয়ে যাবে। যাই হোক, এখন যে বিষয়টা হলো যে পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে গেলে তোমাদের ফার্স্ট কাজ হইলো, তোমার মনে করো যে এই পার্টস অফ স্পিচের প্রত্যেকটা নাউন থেকে নিয়ে ইন্টারজেকশন পর্যন্ত প্রত্যেকটা সংজ্ঞা, ক্লাসিফাই সহ খুব ভালো করে তোমরা পড়বে। ওইটা তারপরে এরকম বুঝা আইডেন্টিফাই করতে হবে। আর যদি মুখস্থ করো এটা প্রিপজিশন, এটা কনজাংশন, তাহলে তো হবে না। তোমাকে দেখতে হবে আসলে ওইটা সেন্টেন্সে কোথায় বসছে, কিভাবে বসছে, তারপরে তুমি নামকরণ করো। পার্টস অফ স্পিচটা এই সপ্তাহে খুব ভালো করে পড়ো তোমরা, কেমন? আচ্ছা, ভালো থাকো, আল্লাহ হাফেজ। পরে আমি আবার আসসালামু আলাইকুম। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।